ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। এদের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের ওপরে যে জিরো টু হিরো একদম বলতে পারো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সায়েন্সের যে ক্লাসগুলো করানো হচ্ছে, আজকে তার ক্লাস নাম্বার 14। এর আগে আমাদের টোটাল 13টা ক্লাস হয়ে গেছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে পর্যায় সারণের কোন গ্রুপের মৌলগুলিকে কয়েন্স মেটাল বা মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অপশান নাম্বার বি, অর্থাৎ যে 11তম যে গ্রুপটা আছে পর্যায় সারণীর, যে 11তম গ্রুপ, যেই গ্রুপে কিন্তু আমরা কী কী দেখতে পাই, যেই গ্রুপে আমরা তামা, রূপা, সোনা এই সমস্ত যে এলিমেন্টগুলো দেখতে পাই, এগুলোকে কি বলা হয়ে থাকে, এগুলোকে কিন্তু কয়েন্স মেটাল বা এগুলোকে কিন্তু আমরা কি বলে থাকি, মুদ্রা ধাতু বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটা নিউমেরিক্যাল দিয়েছে লেন্স থেকে, যে একটি উত্তল লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত। তো আমরা এখানে একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি হয়ে থাকে, যে 1/, ফোকাল লেন্থ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। ভি মানে কি হয়ে থাকে, ভি মানে কিন্তু যে প্রতিবিম্বের দূরত্ব, যেটা আমাদের বের করতে হবে। ইউ মানে কি হয়ে থাকে, ইউ মানে কিন্তু অবজেক্ট ডিস্টেন্স। আর মনে রাখতে হবে অবজেক্ট ডিস্টেন্স সবসময় কিসে হয়ে থাকে, অবজেক্ট ডিস্টেন্স কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়ে থাকে, যেটা কিন্তু এটা। আর এফ মানে আমরা জানি প্রত্যেকেই, এফ মানে কিন্তু হচ্ছে ফোকাল লেন্থ। এবার জাস্ট আমাদেরকে কি করতে হবে, ডেটাগুলোকে ফর্মুলাতে পুট করতে হবে। তো আমাদের ফর্মুলা কি বলছে এখানে আমরা করছি এবার ফ্রেশভাবে। তো ফর্মুলা বলছে 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। তো ভি এর মান কত পেলাম, ভি এর মান আমরা জানি না, তাই আমরা কি করব, আমরা ভিটাকে কি করতে পারি, আমরা এটাকে একটু উল্টে দিতে পারি। উল্টে দিয়ে আমরা কি করতে পারি, উল্টে দিয়ে আমরা ভিটাকে এখানে রেখে দিতে পারি, আর এই যে 1/f আছে এই পাশে এটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে প্লাস করে নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে। এবার দেখো এখানে আমাদের ফোকাল লেন্থ কত বলেছিল, ফোকাল লেন্থ কিন্তু বলেছিল 5, আর এটা প্লাসে আছে, আর এটা কততে বলেছিল, এটা কিন্তু বলেছিল -10। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এইখানটাতে করার চেষ্টা করি, এটাকে আমরা এইখানে নিয়ে আসছি, তাহলে এখানে কি হচ্ছে 1/5, আর এই যে প্লাস আর এই যে মাইনাস আছে এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা হবে 10। এবার যদি এখানে আমরা এলসিএম নিই, তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা পাবো 2, আর এখানে পাবো আমরা 1। তো আলটিমেটলি কি হচ্ছে 1/10। ঠিক আছে, 1/v মানে কিন্তু হচ্ছে 1/10। এবার আমরা উল্টে দেবো, উল্টে দিলে কিন্তু v ইকুয়ালস টু হয়ে যাবে 10 সেন্টিমিটার। তোমাদের সঠিক অ্যান্সার কী হবে দেখো, তোমাদের সঠিক অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু অপশান নাম্বার বি, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এখানে উত্তল লেন্স বলেছে, আমরা প্রত্যেকে জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য সেটা কেমন হয়ে থাকে, সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে কোষের জৈব রাসায়নিক ল্যাবরেটরি বলা হয়ে থাকে। অপশানগুলো কী কী দিয়েছে, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি এবং সেন্ট্রোজোম। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গলগি বডি। গলগি বডিকে কী বলা হয়, গলগি বডিকে কিন্তু কোষের জৈব রাসায়নিক ল্যাবরেটরি বলা হয়ে থাকে। আচ্ছা রাইবোজোমকে কী বলা হয়, লাইসোজোমকে কী বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে লাইসোজোমকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়। রাইবোজোমকে কী বলা হয়, রাইবোজোমকে কিন্তু কোষের যে প্রোটিন ফ্যাক্টরি আছে সেই প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নম্বর প্রশ্ন, যে নিচের কোন মৌলটির প্রথম আয়নায়ন বিভব বা যেটাকে আমরা ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল সর্বোচ্চ। তো নিচের মৌলগুলির মধ্যে কোনটার যে আয়োনাইজেশন পোটেনশিয়াল আছে সেটা সর্বোচ্চ, বোরন, কার্বন, নাইট্রোজেন নাকি অক্সিজেন। তো অ্যাকর্ডিং টু অপশান সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেনের যে আয়োনাইজেশন পোটেনশিয়াল আছে, আচ্ছা এই যে ব্যাপারগুলো আয়োনাইজেশন পোটেনশিয়াল, তারপরে ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকটা কিন্তু যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর সাথে রিলেটেবল। তোমরা চাইলে কিন্তু আমি পর্যায় সারণীর উপরে একটা এক্সট্রা ডেডিকেটেড ভিডিও করে দেবো, তার জন্য তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। এখানে দেখো আমি ব্র্যাকেটের মধ্যে একটু কষ্টটা দেওয়ার চেষ্টা করেছি, যে অর্ধপূর্ণ পি কক্ষপথের স্থায়িত্বের কারণে অক্সিজেনের থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু অক্সিজেনের থেকে কেন বেশি সেটা কিন্তু রিজনটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে 5 কেজি ভরের বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটির ওপর 10 নিউটন বাধা দানকারী বল প্রয়োগ করলে কত সময় পর বস্তুটি স্থির হবে। আচ্ছা এই অঙ্কটা করার জন্য সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এখানে এ অর্থাৎ অ্যাক্সেলারেশন যেটা আছে, যেটাকে আমরা কী বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি ত্বরণ, সেই ত্বরণ কিন্তু এখানে বের করে নিতে হবে। ত্বরণ বের করার জন্য কী করতে হবে, আমরা জানি যে বল ইকুয়ালস টু কী হয়ে থাকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে, আর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কী হয়ে থাকে, বল বাই মাস হয়ে থাকে বা বল বাই ভর হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের
যে বল সেটা কত, সেটা কিন্তু হচ্ছে 10 নিউটনের, আর কতটা ভর আছে, ভর কিন্তু হচ্ছে 5 কেজি। তাহলে এখান থেকে এ বা যেটাকে আমরা অ্যাক্সেলারেশন বলবো সেটার মান কত পাচ্ছি, সেটা কিন্তু পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সেলারেশন এখানে পাওয়া গেল। এবার দেখো এখানে যখন আমরা অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, এখানে আমরা লিখবো যে এ ইকুয়ালস টু কিন্তু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন পাওয়ার পরে যে বেগটা থাকে, সেই বেগটাকে কী করতে হয়, সেই বেগকে যদি আমরা অ্যাক্সেলারেশন দিয়ে ভাগ করে দিই, বেগ বাই ত্বরণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কোন সময় পরে গিয়ে মানে স্থির হবে, যে সময়টা আমরা পেয়ে যাব। তো এখানে বেগ কত আছে, এখানে বেগ কিন্তু আছে 20 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন ছিল 2, কাটাকুটি করলে পেয়ে যাব 10। তো আমাদের যে টাইম বেরোবে সেই টাইম ইকুয়ালস টু কত হয়ে যাবে, টাইম ইকুয়ালস টু কিন্তু 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয়ে যাবে, যেটা অপশন নাম্বার সিতে আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে শব্দের গতিবেগ কোন গ্যাসীয় মাধ্যমে সবথেকে কম হয়ে থাকে। তো অ্যাকর্ডিং টু অপশান সবথেকে কম কিসে হবে, তো কার্বন ডাই অক্সাইডে কিন্তু কম হবে। আমরা জেনারেলি জানি কি, যে শব্দ কিন্তু সবথেকে বেশি ট্রাভেল করতে পারে ফার্স্ট কঠিনে, তারপরে হচ্ছে তরলে, এবং তারপরে কি, তারপরে কিন্তু হচ্ছে গ্যাস। কিন্তু এখানে কিন্তু গ্যাসের যে ক্যাটাগরি তার মধ্যে দিয়েছে যে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে সবথেকে ফাস্ট কোনটাতে ট্রাভেল করতে পারবে, তো সবথেকে ফাস্ট না সবথেকে স্লো কোনটাতে ট্রাভেল করবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ কি, এর পেছনে কিন্তু একটা কারণ থাকবে। তো আণবিক ভর বেশি হওয়ার জন্য শব্দের বেগ কমে যাবে। এর যে আণবিক ভরটা থাকবে সেটা কিন্তু, বা মোলার যে মাস থাকবে সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের শরীরে কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস, ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। তো এটা তোমাদের রিপিটেড কোশ্চেন, এর আগেও আমি তোমাদেরকে অনেকবার এটা করিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12কে কী বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে ভিটামিন B12কে কিন্তু সায়ানোকোবালামিন বলা হয়ে থাকে। কি বলা হয়, এটাকে সায়ানোকোবালামিন বলা হয়। এর মধ্যে কোন ধাতু প্রেজেন্ট থাকে, এর মধ্যে কিন্তু কোবাল্ট ধাতু প্রেজেন্ট থাকে, আর এটা কিন্তু যে পার্নিসিয়াস অ্যানিমিয়া, যেটাকে রক্তাল্পতা বলা হয়, এটার জন্য রেসপন্সিবল। ভিটামিন B1 অভাবে কী রোগ হয়ে থাকে, এটার জন্য কিন্তু বেরি রোগ হয়ে থাকে, আর এটার যে নাম সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, মেন্ডেলিপের পর্যায় সারণীতে কোন মৌলটিকে একা বোরন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো একা বোরনের এখানে কী কী সংকেত দিয়েছে, গ্যালিয়াম, স্ক্যান্ডিয়াম, জার্মেনিয়াম এবং টেকনেশিয়াম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্ক্যান্ডেনিয়াম। যে স্ক্যান্ডিয়াম আছে এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু একা বোরন বলা হয়ে থাকে। যেহেতু মেন্ডেলিপ একজন রাশিয়ান কেমিস্ট ছিলেন, সেক্ষেত্রে যে নামগুলো করা হয়েছিল সেই নামগুলোতে কিছু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল, সেই কারণের জন্য এই নামগুলো করা হয়েছে। এটা কিন্তু সদৃশপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ এই স্ক্যান্ডিয়ামের সাথে যে এখানে যে এলিমেন্টটা দেওয়া আছে, অর্থাৎ যে একা বোরন, এর কিন্তু কিছু আমরা মিল পাবো। দুটোই কিন্তু কি হয়ে থাকে, দুটোই কিন্তু সেমিকন্ডাক্টর বা মেটালয়েড হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 9 নম্বর প্রশ্ন, যে মানুষের চোখে রেটিনা এবং অপটিক নার্ভের সংযোগস্থলকে কি বলা হয়ে থাকে। তো এখানে যে আইবল থাকে, সেই আইবলের যে একদম ইনারমোস্ট লেয়ার থাকে সেটাকে বলা হয়ে থাকে রেটিনা। এটাকে বলা হয়ে থাকে রেটিনা। রেটিনার একটা পার্ট এখান থেকে সম্পূর্ণভাবে ব্লাইন্ড থাকে, যেখান থেকে যে অপটিক নার্ভটা যায়, সেই অপটিক নার্ভটা ওখানে এন্টার করে, সেই কারণের জন্য এখানে কোনো রকম রেটিনা প্রেজেন্ট থাকে না। তো এই স্পটটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে। চোখের এখানে কিন্তু কোনো রকমভাবে দৃষ্টি তৈরি হয় না। সবথেকে যেটা পারফেক্ট যে দৃষ্টি তৈরি হয় সেটা কিন্তু ইয়েলো স্পট হয়, যেটা এই বরাবর থাকে, এটাকে ইংলিশে কিন্তু ম্যাকুলা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 10 নম্বর প্রশ্ন, যে একটি 10 ওহম রোধের তারকে টেনে এমনভাবে বাড়ানো হলো যাতে ব্যাস বা ডায়ামিটার অর্ধেক হয়ে যায়। তো সেক্ষেত্রে নতুন রোধ কী হবে। আচ্ছা, এটা করার আগে আমাদেরকে এখানে কিছু সলিউশন আছে, সেই সলিউশনের দিকে একটুখানি দেখতে হবে। দেখো এখানে কি বলছে, যে যদি ব্যাস অর্ধেক হয়ে যাওয়া মানে কিন্তু হচ্ছে কি, ব্যাস অর্ধেক হয়ে যাওয়া মানে যেটা ব্যাসার্ধ আছে সেটাও কিন্তু অর্ধেক হয়ে যাওয়া, আর ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে 1-এর 4 গুণ হয়ে যাওয়া। আয়তন স্থির রাখতে দৈর্ঘ্য 4 গুণ বাড়বে, অর্থাৎ যেটা আর হবে সেটা কী হয়ে যাবে, সেটা কিন্তু 16 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের যে নতুন রোধটা হবে, সেই নতুন রোধটা কী হবে, সেটা কিন্তু 16 টাইমস ইনক্রিজ হবে। কী হবে, 16 টাইম কিন্তু বা 16 গুণ কিন্তু বেড়ে যাবে। তো প্রথম যেটা ছিল সেটা কিন্তু ছিল 10 ওহম, সেটার সাথে আমাদেরকে কী করতে হবে, 16 গুণ করতে হবে। তো আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 160 ওহম। এটাই কিন্তু নতুন রোধ হয়ে যাবে। ঠিক আছে, তো অপশান নাম্বার সি এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, আর এটাই কিন্তু নতুন রোধ হয়ে যাবে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো এখানে কি বলা হয়েছে, যে ব্যাস অর্ধেক হয়ে যাওয়া মানে কিন্তু হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাওয়া এবং ক্ষেত্রফল 1-এর 4 গুণ হয়ে যাওয়া। আয়তন স্থির রাখতে দৈর্ঘ্য 4 গুণ বাড়বে, অর্থাৎ যেটা আর থাকবে সেই আর কিন্তু কী হবে, আর কিন্তু 16 গুণ বেড়ে যাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অব্যবহৃত সিলভার ব্রোমাইডকে ধুয়ে ফেলতে কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে পরমাণুর কোন নীতি অনুযায়ী একটি কক্ষকে বিপরীত ঘূর্ণন বিশিষ্ট সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু হচ্ছে পাউলির যে অপবর্জন নীতি আছে, পাউলিস যে এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, এর ওপরে কিন্তু এটা নির্ভর করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে পারমাণবিক চুল্লিতে ভারী জল, যেটাকে আমরা কি বলে থাকি, হেভি ওয়াটার, এটা কিন্তু একটা নামও আছে রাসায়নিক, সেটাকে D2O বা ডাইটেরিয়াম অক্সাইড বলা হয়। এটা কেন ব্যবহার করা হয়ে থাকে? এটা কিন্তু মডারেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মডারেটর হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল হিসেবে আমরা কি ব্যবহার করি? দেখো যে কুলেন্ট আছে, কুলেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? জ্বালানি হিসেবে তো আমরা ইউরেনিয়াম যে 235 আছে সেটাকে ব্যবহার করে থাকি। আর যে কুলেন্ট আছে, আর যেটা আমরা বলতে পারি যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার হিসেবে কিন্তু কি ব্যবহার করা হয়? বোরন এবং ক্যাডমিয়াম যে রড, সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 14তম প্রশ্ন, যে মানবদেহের কোন কোষে লাইসোজোম সবথেকে বেশি সক্রিয় থাকে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ নাকি পেশিকোষ? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে বেশি লাইসোজোম অ্যাক্টিভ থাকে কিন্তু কোথায়? শ্বেত রক্তকণিকাকে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ জীবাণুর হাত থেকে বডিকে প্রিভেন্ট করা। আচ্ছা, যে লোহিত রক্তকণিকা আছে এর আয়ু কত? এর আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম প্রশ্ন কি বলেছে, যে জলে কোনটির উপস্থিতির কারণে ইটাই রোগ হয়ে থাকে? খুব ফেমাস কিন্তু একটা টপিক। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ক্যাডমিয়াম। সেই ক্যাডমিয়ামের অভাবে কিন্তু ইটাই রোগ হয়ে থাকে। আর পারদের অভাবে কি রোগ হয়ে থাকে? পারদের অভাবে কিন্তু যে মিনামাটা রোগ, সেটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে চোখের কোন ত্রুটির কারণে দূরের বস্তু ঝাপসা কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া যায়? এক কথায় দূরের জিনিস দেখতে সমস্যা, এটাকে কি বলে থাকি আমরা? এটাকে কিন্তু আমরা মায়োপিয়া বলে থাকি। আর এটা কিন্তু যে উত্তল লেন্স আছে, অর্থাৎ যে কনভেক্স লেন্স আছে, যে কনকেভ লেন্স আছে, ঠিক আছে। মায়োপিয়া যেটা আছে সেটা কি করা হয়? সেটা কিন্তু যে কনকেভ লেন্স আছে, অর্থাৎ অবতল যে লেন্স আছে, সেটা দিয়ে কিন্তু কারেক্ট করা হয়। হাইপারমেট্রোপিয়া কি করা হয়? হাইপারমেট্রোপিয়া কিন্তু যে কনভেক্স লেন্স, সেটা দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কিওর করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 17তম প্রশ্ন কি বলেছে, পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হয়ে কিসের গামা রশ্মি নির্গত হলে নিচের কোনটি ঘটে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা উভয় কিন্তু অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন অ্যাসিডটি ম্যাজিক অ্যাসিডের উদাহরণ? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্লুরোসালফিউরিক অ্যাসিড। এটা কি? এটা কিন্তু ম্যাজিক অ্যাসিডের উদাহরণ। তোমরা দেখতে পাচ্ছ যে আজকের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। এগুলো কিন্তু রেলের বিভিন্ন রেলের পরীক্ষায় আমরা জানি যে সায়েন্সের ওপরে কিন্তু একটা আলাদা ওয়েটেজ দেওয়া হয়। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু সায়েন্সের ওপরে প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই সমস্ত রকম পরীক্ষাগুলোর থেকে কোশ্চেনগুলোকে কালেক্ট করে কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তো একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দিও। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 19তম প্রশ্ন, যে মহাকর্ষীয় ধ্রুবক, যেটাকে আমরা ক্যাপিটাল জি বলে থাকি, সেই ক্যাপিটাল জি এর মান কত? দেখো ক্যাপিটাল জিকে কী দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল জি মানে কিন্তু হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ যে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে, সেটাকে ক্যাপিটাল জি বলা হয়। এটা কে আবিষ্কার করেছিল? এর যে মানটা আমরা একটু পরে লিখবো, মানে সূত্রটা লিখবো, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিল। আর স্মল জি মানে তোমরা জানো যে পৃথিবীর সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। আচ্ছা, এর যে মান সেটা কি? সেটা কিন্তু হচ্ছে অপশান বি, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কিন্তু কেজি স্কোয়ার। এটা কিন্তু হচ্ছে এর একক, জি এর একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশাকে রিভার্স প্রোফেজ বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেলোফেজ। টেলোফেজকে কী বলা হয়ে থাকে? রিভার প্রোফেজ কিন্তু বলা হয়ে থাকে। মেটাফেজে কী হয়ে থাকে? এটা কিন্তু তোমাদের আমি প্রত্যেক দিনই প্রায় বলছি। এটাতে কিন্তু যে ইকুয়েটারের দিকে কিন্তু যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো কিন্তু যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটিকে একটি নোবেল মেটাল বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লাটিনাম। ঠিক আছে, এক কথায় দেখবে যে সমস্ত মূল্যবান ধাতুগুলো আছে, সেই মূল্যবান ধাতুগুলোকে কি বলা হয়ে থাকে? এগুলোকে কিন্তু নোবেল মেটাল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 22তম প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোনটি স্ট্রেস হরমোন নামে পরিচিত? অক্সিন, জিব্বারেলিন, অ্যাবসিসিক অ্যাসিড নাকি ইথিলিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কিন্তু কি করে? উদ্ভিদের যে বৃদ্ধি আছে সেই বৃদ্ধিকে কিন্তু বৃদ্ধিকে কি করে? বৃদ্ধির কিন্তু এক কথায় আমরা বলতে পারি ঘাটতি, ঠিক আছে, বৃদ্ধিকে কিন্তু হতে দেয় না, বৃদ্ধি হতে দেয় না এই অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, ইথিলিন কি কাজ করে? আমরা প্রত্যেকে জানি ইথিলিন কিন্তু যে ফল পাকানো আছে বা ফ্রুট রাইপিনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে টাইপ
মেটাল সংকর ধাতুতে কোন উপাদানটি সবথেকে বেশি থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সীসা বা লেড কিন্তু বেশি থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উদ্ভিদের রেচন পদার্থ আর ট্যানিন হিসাবে পরিচিত এবং চামড়া পাকা করার কাজে লাগে, এটা আসলে কি? ধুনো, রবার, তারপরে কি চা পাতার বা আমরা বলতে পারি হরিতকির নির্যাস, নাকি ল্যাটেক্স? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চা পাতা বা হরিতকির নির্যাস। পরবর্তী প্রশ্ন, তো আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন রশ্মিটির একক ওয়াট সেকেন্ড, নিচের কোন রাশিটির একক ওয়াট সেকেন্ড, ক্ষমতা, শক্তি, বল এবং তড়িৎ প্রবাহ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শক্তি। এটাই কিন্তু হচ্ছে কি ওয়াট পার সেকেন্ড আমরা বলতে পারি, বা ওয়াট সেকেন্ড। এটা কিসের একক? এটা কিন্তু যে এনার্জি আছে সেই এনার্জির একক। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এছাড়া কিন্তু তোমাদের যে উইকলি মক টেস্ট, সেই উইকলি মক টেস্ট প্রত্যেক সপ্তাহে আমাদের যে ক্লাসগুলো করানো হয় জেনারেল সায়েন্সের ওপরে, তার ওপর কিন্তু শনিবার স্যাটারডে স্পেশাল একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু আগের 2 সপ্তাহে আপলোড করা হয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।